আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে 5 নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা যারা যারা দেখেন নাই ডিসক্রিপশনের মধ্যে লিংক দিয়ে দিব, আপনারা ওইখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে দ্বিতীয় ভিডিওটা বানাচ্ছি, তো আগে একটু ছোট্ট করে ব্রিফ করে নেই যদি আগের ভিডিও না দেখে থাকেন। সেটা হচ্ছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে এবারে 34টা দল নিয়ে খেলা, তো সবগুলা দল নিয়ে আলাদা আলাদা ভিডিও করতে হলে আমাকে কিন্তু অনেক বড় ভিডিও করতে হবে। তো যেহেতু চ্যানেলটা নতুন, তাই ছোট ছোট করে করছি। তো আমি বিভিন্ন দেশের কটা করে ক্লাব কিরকম করছে, এখন পর্যন্ত কি অবস্থানে আছে, এটা নিয়ে ভিডিও করছি। যেমন ইন্টার মিলান ইতালিয়ান দল, তো এইবারে এই ভিডিওটা করবো আমি ইতালিয়ান দলগুলো নিয়ে। তো ইতালিয়ান দল হচ্ছে 5টা খেলতেছে: ইন্টার মিলান, আতালান্তা, মিলান, জুভেন্টাস এবং বোলোনিয়া। এর মধ্যে থেকে ইন্টার মিলান টপে আছে এবং টোটাল র্যাঙ্কিং এর মধ্যে সেকেন্ডে আছে। তারা এবং আতালান্তা দুইটা টিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত রয়েছে, অ্যালং উইথ লিভারপুল। লিভারপুল 5টা খেলা 5টাই জিতেছে। ইন্টার মিলান এবং আতালান্তা 5টা খেলার মধ্যে কোনো ম্যাচ হারে নাই। ইন্টার মিলান একটা ড্র করেছে, আতালান্তা 2টা ড্র করেছে, বাদ বাকি সব জিতেছে। অপর পাশে ইন্টার মিলান এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল খায় নাই। আতালান্তা মাত্র একটি গোল খেয়েছে, তাও গত ম্যাচে ইয়াং বয়েজ বার্নের কাছে প্রথমবারের মতো কোনো গোল হজম করতে হয়েছে, কিন্তু সেই ম্যাচটা 6-1 গোলে ডমিনেটিং করে ইয়াং বয়েজ বার্নের মাঠে তারা জিতে এসেছে। ইন্টার মিলান আর্সেনালের মতো দলকে হারিয়েছে, সাথে মিলান, জুভেন্টাস এবং বলোনিয়া রয়েছে। এসি মিলান 16তম পজিশনে উঠে এসেছে মানে গত খেলা জিতে। তো গত খেলা তারা জিতেছে স্লোভান ব্রাতিস্লাভার মাঠে গিয়ে 3-2 গোলে জিতে এখন 16তম পজিশনে চলে গিয়েছে। আর জুভেন্টাস অপর পাশে 11তম পজিশন থেকে 20তম পজিশনে চলে গিয়েছে অ্যাস্টন ভিলার কাছে 0-0 গোলে ড্র করে। যদিও জুভেন্টাস এবং এসি মিলানের সামনে কিন্তু ইজিয়ার ম্যাচ, তো তারা দুইজনই নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনা আছে। ইন্টার মিলান এবং আতালান্তা মোটামুটি কনফার্ম করে ফেলেছে নেক্সট রাউন্ড। শুধু তাই না, ইন্টার এবং আতালান্তার মিনিমাম 3 পয়েন্ট লাগবে টপ 8 কোয়ালিফাই করার জন্য। আর অপর পাশে পঞ্চম দল হিসেবে এবারে প্রথমবারের মতো বোলোনিয়া খেলতে এসেছে এবং তারা আসলে দর্শক হিসেবে রয়েছে। গত খেলায় তারা প্রথম গোল দিয়েছে, পঞ্চম ম্যাচের মধ্যে প্রথম গোল দিয়েছে গত খেলা, যদিও গত খেলাও তারা হেরে গিয়েছে লিলের কাছে 2-1 গোলে নিজেদের মাঠে। তো বোলোনিয়া খেলা চমৎকার খেলছে, কিন্তু তারা আসল কথা, যেহেতু এক্সপেরিয়েন্স না, কোচ অদল বদল হয়েছে, তাদের থিয়াগো মোতা জুভেন্টাসে চলে গিয়েছে। তো নতুন কোচের আন্ডারে আসলে বোলোনিয়া তেমন ভালো করতে পারছে না। তারা আছে 31তম পজিশনে 1 পয়েন্ট নিয়ে। সেই 1 পয়েন্ট হচ্ছে প্রথম খেলায় শাখতার দোনেস্কের কাছে অ্যাওয়ে ম্যাচে 0-0 গোলে ড্র করে। তো আমরা চলে আসি ইতালিয়ান টিমগুলো কে কিরকম অবস্থান করেছে, কে কিরকম খেলেছে, এবং সামনের 3টা ম্যাচ কি কি আছে, তাদের কি সম্ভাবনা আছে নাকি না চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য, এই নিয়ে ছোট্ট করে ভিডিওটা বানানো। তো প্রথমে আসি ইন্টার মিলান, যে ইতালিয়ান দলগুলোর মধ্যে 1 নম্বরে আছে। তারা এখন পর্যন্ত খেলেছে ম্যানচেস্টার সিটির কাছে, রেড স্টার বেলগ্রাদ, ইয়াং বয়েজ বার্ন, আর্সেনাল এবং লাইপজিগ। তারা শুধুমাত্র প্রথম খেলায় ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে 0-0 গোলে ড্র করে। তারপরে রেড স্টার বেলগ্রাদকে 4-0 গোলে হারায় নিজেদের মাঠে। ইয়াং বয়েজ বার্নের কাছে অ্যাওয়েতে 1-0 গোলে জিতে আর্সেনালকে নিজেদের মাঠে 1-0 গোলে হারায় এবং লাইপজিগকে গত খেলায় 1-0 গোলে তারা হারায়। এখন পর্যন্ত 5টা খেলায় চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল খায় নাই। তাদের সামনের 3টা খেলা হচ্ছে বায়ার লিভারকুসেনের বিরুদ্ধে, স্পার্তা প্রাহা এবং এএস মোনাকোর বিরুদ্ধে। লিভারকুসেন সূচনাটা ভালো করলেও এখন কিন্তু আস্তে ধীরে তাদের ফর্মটা হারিয়ে যাচ্ছে। তারা আছে 6ষ্ঠ পজিশনে, কিন্তু ইন্টার মিলানের সাথে কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2টা খেলা ড্রতে শেষ হবে, কিন্তু যেই দলই জিতবে তারা কিন্তু টপ 8 নিশ্চিত করার সমূহ সম্ভাবনা। আমার কাছে ইন্টার যেহেতু এখন পর্যন্ত গোল খায় নাই, আর লিভারকুসেনের ফর্ম যেহেতু একটুখানি হারিয়ে ফেলেছে, সেই হিসেবে খেলাটা প্রেডিক্ট করা খুব কষ্টকর হবে। কিন্তু অ্যাওয়ে ম্যাচ যেহেতু লিভারকুসেনের মাঠে, তো ইন্টার মিলান একটা যথেষ্ট ফাইট দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে খেলা স্পার্তা প্রাহার বিরুদ্ধে, যেটা আমার কাছে মনে হচ্ছে সহজ জয় পাবে, কারণ কি স্পার্তা প্রাহা 28তম পজিশনে মাত্র 4 পয়েন্ট নিয়ে আছে। তারা ম্যাচ জিতেছে একটি এবং একটি ড্র করেছে। তাদের কন্ডিশনটা এত ভালো না এবং ইন্টার মিলান তাদেরকে সহজে হারাবে বলে আমি এক্সপেক্ট করি। শেষ খেলাটা থাকবে এএস মোনাকোর বিরুদ্ধে, যারা এখন আছে 8ম পজিশনে 10 পয়েন্ট নিয়ে। শুধু তাই না, এএস মোনাকো কিন্তু বার্সেলোনাকে প্রথম ম্যাচে হারিয়েছে এবং ইন্টারের সাথে তাদের খেলাটা হবে এরকম, যে এএস মোনাকো টপ 8-এ থাকবে নাকি ইন্টার মিলান টপ 8-এ থাকবে, তাদের মধ্যে দেখা যাবে যে একটা নকআউট সিস্টেমের মতো খেলা হবে। যেই দল জিতবে সেই দলই থাকবে নকআউট মানে টপ 8-এর মধ্যে, আর যে হারবে প্লে অফে চলে যাবে। আমার কাছে জাস্ট এটা মনে হচ্ছে, এবং শেষ খেলাটা আসলে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। ইন্টার মিলান কিন্তু এইবারে খুব শক্তিশালী একটা দল, যদিও লিগে তারা 3য় স্থানে আছে, কিন্তু
টপার নাপোলির সাথে মাত্র 1 পয়েন্ট ডিফারেন্স আছে, তারা 28 পয়েন্ট নিয়ে আছে। 13টা খেলার মধ্যে 8টাতে জিতেছে, 4টা ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে তারা এখন পর্যন্ত। 31টা গোল দিয়েছে, যেটা লিগের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরিং। 14টা গোল খেয়েছে, 17 গোল ডিফারেন্সে 28 পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় পজিশনে। তারা কোপা ইতালিয়াতে উদিনেসের সাথে মুখোমুখি হবে, তার পরবর্তীতে খেলা পড়বে তাদের লাজিও অথবা নাপোলির সাথে, যে জিতবে। তো নাপোলির সাথে এবারে ইন্টারের যথেষ্ট ফাইট আছে, কোপাতেও যেমন ফাইট করবে, লিগেও তারা ফাইট করছে। নাপোলি কিন্তু কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে নেই এবং তাদের কোচ যেহেতু কন্তে, তো যথেষ্ট সম্ভাবনা নাপোলির এবারে লিগ টাইটেলে একটা ফাইট দেওয়ার। কিন্তু ইন্টার মিলানও কিন্তু তেমন একটা পিছিয়ে নেই, ইন্টার মিলান যথেষ্ট শক্তিশালী ফাইট দিচ্ছে। এবং সুপার কোপাতে তাদের কিন্তু নেক্সট প্রতিপক্ষ হচ্ছে আতালান্তা। এখন চলে যায় আতালান্তার গল্পে। আতালান্তা ইতালিয়ান দলগুলোর মধ্যে আছে সেকেন্ড পজিশনে। গাসপারিনি গত মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান টাইটেল তারা জিতে, শুধু ইউরোপিয়ান না, যে কোনো টাইটেল গাসপারিনি প্রথমবারের মতো জিতে এবং এখন দলটা কিন্তু নেক্সট লেভেলে চলে গিয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে তারা আছে 5th পজিশনে, এখন পর্যন্ত 5টা খেলায় কোনো ম্যাচ হারে নেই। ইনফ্যাক্ট সিরিয়াতেও তারা আছে দ্বিতীয় পজিশনে 28 পয়েন্ট নিয়ে। তারা গোল সবচেয়ে বেশি, লিগে সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে লিগের মধ্যে আছে, 38টা গোল দিয়েছে। সেম চ্যাম্পিয়ন্স লিগেও টোটাল তারা 11টা গোল দিয়েছে, যেটা থার্ড অর ফোর্থ হাইয়েস্ট হিসেবে আছে। পুরা টুর্নামেন্টে একটা গোলই খেয়েছে, তাও গত ম্যাচে ইয়াং বয়েজ বার্নের কাছে, যেটা তারা 6-1 গোলে জিতে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের এখন পর্যন্ত 8টা ডিফারেন্ট স্কোরার গোল করেছে। প্রথম খেলাতে 3জন ছিল হচ্ছে জেনসিটি, বেলানোভা এবং লুকমান। দ্বিতীয় খেলা যেটাতে গোল করে সেটাতে লুকমান এবং জানিওলি গোল করে। এবং গতকালকের খেলাতে টোটাল 4জন গোল স্কোরার থাকে। রেতেগুয়ে 2টা দেয়, চার্লস দি কাতালার 2টা গোল দেয়, কোলাসিনাচ এবং সামারজিচ একটা একটা করে গোল পায়, এই 6টা গোল দেয়। আতালান্তা নিয়ে একটু ভয়ের কাহিনী হচ্ছে, আতালান্তা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে 2টা ম্যাচ খেলেছে, দুটোটাই ড্র করেছে 0-0 গোলে। একটা আর্সেনালের বিরুদ্ধে, একটা কেলটিক গ্লাসগোর বিরুদ্ধে, এবং 3টা অ্যাওয়ে ম্যাচ খেলেছে। অ্যাওয়ে ম্যাচগুলো হচ্ছে প্রথমটা শাখতার দোনেস্কের কাছে 3-0 গোলে জিতে, দ্বিতীয়টা স্টুটগার্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ 2-0 গোলে জিতে, এবং গতকালকেও অ্যাওয়ে ম্যাচ ছিল ইয়াং বয়েজ বার্নের কাছে 6-1 গোলে জিতে। তো পরবর্তী যে তাদের 3টা ভয়ঙ্কর টিমের সাথে খেলা বলা যায়, একটা অপেক্ষাকৃত দুর্বল, কিন্তু 2টা দল কিন্তু খুবই ভয়ঙ্কর 2টা দল। এবং 2টা দলের মধ্যে নিজেদের হোম ম্যাচে আছে 2টা ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচে আছে একটা ম্যাচ। অ্যাওয়ে ম্যাচটা কেন জানি মনে হচ্ছে জিতার সম্ভাবনাটাই বেশি, কিন্তু ওই 3টা দল কে কে সেটা আমরা একটু আগে জেনে নেই। সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে হোম ম্যাচ। রিয়াল মাদ্রিদের সাথে এখন পর্যন্ত আতালান্তা 3টা ম্যাচ খেলেছে। 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে খেলেছে, যেটাতে দুটো ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে, একটা 3-1 গোলে আর একটা 1-0 গোলে জিতে। এবং গত মৌসুমে সুপার কোপাতে তারা 2-0 গোলে আতালান্তাকে প্রায় উড়িয়ে দেয়। এইবারে আতালান্তার সাথে তাদের আরেকবার দেখা হচ্ছে, কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ হয়ে যাবে। কারণ কি, রিয়াল মাদ্রিদ এখন 24তম পজিশনে আছে, তাদের অবস্থাটা কিছুটা হলেও খারাপ। মিলানের কাছে হেরেছে, গত খেলাতেও তারা লিভারপুলের কাছে হেরেছে। তো তাদের টিকে থাকতে হলে আতালান্তার বিরুদ্ধে জয়টা খুবই ইম্পর্টেন্ট। অপর পাশে দেখতে হবে লিভারপুল কিন্তু নতুন ফরম্যাটে, মানে এই ফরম্যাটের আগে যে ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে কখনো জিততে পারেনি, কিন্তু গত খেলায় কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে লিভারপুল। তো আতালান্তাও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে জিতে নাই। এখন এটা একটা কনফিউজিং একটা বিষয় যে এবারে কি জিততে পারবে না কিনা। কিন্তু আনচেলত্তির টিম আসলে আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে, এত বড় বড় স্টার আছে টিমের মধ্যে, তারপরও তাদের কন্ডিশনটা এরকম খারাপ কেন, সেটা নিয়ে আমি প্রয়োজন পড়লে আরেকটা ভিডিও বানাবো। আতালান্তা যদি এই খেলাটা জিতে, এই খেলাটা জিতলে কিন্তু আতালান্তা টপ 8 নিশ্চিত করে ফেলবে এবং এখন পর্যন্ত লিগ মানে চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন রানটা তারা কিন্তু ধরে রাখতে পারবে। এবং গাসপারিনি যেই মাপের কোচ, আমি অবশ্যই রেসপেক্ট করবো যে সে এই জিনিসটা ধরে রাখে। কিন্তু রিয়াল মাদ্রিদ দিয়ে তো তাদের শেষ না। রিয়াল মাদ্রিদের পরে খেলাটা হবে স্টাম গ্রাৎসের বিরুদ্ধে। স্টাম গ্রাৎস কিন্তু হঠাৎ করে ফর্মে ফিরে এসেছে, যদিও আতালান্তার বিরুদ্ধে এখন পর্যন্ত তারা ইউরোপা লিগে 2বার দেখা হয়, দুটোতেই ম্যাচ হারে। এখন তারা আছে 29তম পজিশনে, মাত্র 3 পয়েন্ট নেই। কিন্তু যেহেতু হোম ম্যাচ এবং আতালান্তা হোম ম্যাচে যথেষ্ট পরিমাণ দুর্বল একটা টিম বলা যায়, সেই হিসাবে স্টাম গ্রাৎসের খেলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হচ্ছে স্টাম গ্রাৎসকে হারিয়ে দিবে, এটা মানে ইজি ম্যাচ হবে আতালান্তার জন্য। থার্ড যার সাথে খেলা সেটা হচ্ছে এফসি বার্সেলোনার বিরুদ্ধে। এবং বার্সেলোনা প্রথম ম্যাচ হারার পরে এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, শুধু ঘুরে দাঁড়ায় নেই, তারা কিন্তু সমানে গোল করতেছে। মানে যেই ম্যাচেই খেলতেছে আমি দেখতেছি তারা শুধু 4টা 5টা করে গোল করতেছে। এবং রাফিনহা চমৎকার ফর্মে আছে, লিভেনডস্কি চমৎকার ফর্মে আছে, হান্সি ফ্লিক একটা জার্মান প্রিডেটর, সে জাস্ট কিল করতেছে খেলোয়াড়দেরকে বা ক্লাবগুলোকে। যেহেতু শেষ ম্যাচ
শেষ ম্যাচটা বার্সেলোনার বিরুদ্ধে, এবং এখন পর্যন্ত যেহেতু স্প্যানিশ দলের সাথে আতালান্তার ফর্মটাও খারাপ, কিন্তু খেলাটা হবে অ্যাওয়ে মানে বার্সার মাঠে, এবং আতালান্তা কিন্তু অ্যাওয়েতে খুবই শক্তিশালী একটা দল। এবারের চ্যাম্পিয়ন্স লিগতে দেখেন তারা শাখতারকে হারিয়েছে, স্টুটগার্টকে হারিয়েছে, ইয়াং বয়েজ বার্নকে হারিয়েছে। যদিও বার্সেলোনা অন্য লেভেলের দল, কিন্তু বার্সেলোনা কিন্তু থাকবে প্রেশার ফ্রি খেলা, কারণ কি তারা মোটামুটি মনে হয় যে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। তো টপ 8 অথবা টপ 4 এর র্যাঙ্কিং এর জন্য বার্সা ফাইট করবে, সেখানে আতালান্তা হয়তোবা ফাইট করবে টপ 8 এর জন্য। তো এই খেলাটা মোস্ট লাইকলি ড্র হিসেবে শেষ হবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে গাসপারিনি শেষ পর্যন্ত জিতার ট্রাই করবে। তো এই হচ্ছে আতালান্তা এবং ইন্টার মিলানের গল্প গেলাম। এখন হচ্ছে বাকি 3টা দল কে কে ছিল, এসি মিলান, জুভেন্টাস এবং বোলোনিয়া। তো আগেই বলেছি এসি মিলান কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগে খুব মিক্সড একটা ফিলিংস। আমি যেহেতু এসি মিলান ফ্যান, তো এই যে এসি মিলান ফ্যান, তো এসি মিলান ফ্যান হিসেবে এবারে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমার কাছে মনে হয়েছিল যে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু প্লে অফ পর্যন্ত কিন্তু মিলানের মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। অপর পাশে জুভেন্টাস উড়া ধুরা শুরু করার পরে হঠাৎ করে হারিয়ে ফেলেছে। এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে 5টা ম্যাচ খেলেছে, প্রথম 2টা ম্যাচ হেরেছে লিভারপুল এবং লিভারকুসেনের বিরুদ্ধে, তারপর কিন্তু টানা 3টা ম্যাচ জিতেছে। শুধু 3টা ম্যাচ জিতে নাই, 3টা ম্যাচে তারা তিনটা করে গোল দিয়েছে, এবং 1999 থেকে এখন পর্যন্ত এই জিনিসটা কিন্তু কখনো এসি মিলান করে দেখাতে পারে না, যে টানা ইউরোপিয়ান কম্পিটিশনে টানা 3টা ম্যাচে 3 করে গোল দেওয়া। এই প্রথমবার ফনসেকার আন্ডারে কাজটা করে দেখিয়েছে, কিন্তু করে দেখাইলেও আমার কাছে মনে হচ্ছে না কমান্ডিং ভাবে এসি মিলান জিনিসগুলা করতে পেরেছে। তবে এই গল্প করার আগে একটা ছোট্ট করে একটা আলাদা একটা ট্রিভিয়ার মতো একটা গল্প বলি, সেটা হচ্ছে জুভেন্টাস, মিলান এবং বোলোনিয়া এরা কিন্তু সিরিয়াতে 6, 7 এবং 8 পজিশনে আছে। এটা একটা আমার কাছে মানে পার্সোনাল একটা মজার বিষয়। জুভেন্টাস আছে 6 পজিশনে 25 পয়েন্ট নিয়ে, নাপোলি থেকে মাত্র 1 পয়েন্ট ডিফারেন্সে। মিলান আছে 7 পজিশনে 19 পয়েন্ট নিয়ে, এবং বোলোনিয়া আছে 8 পজিশনে 18 পয়েন্ট নিয়ে। এবং মিলান ভার্সেস বোলোনিয়ার খেলাটা কিন্তু এখনো বাকি রয়ে গিয়েছে। তো এই খেলা শেষে হয়তোবা পজিশন র্যাঙ্কিং কিন্তু মনে হয় না চেঞ্জ হবে, কিন্তু তারপরও এই চ্যাম্পিয়ন্স লিগে এই 3টা দলই বাকি রয়েছে। আমি অলরেডি ইন্টার মিলান এবং আতালান্তা নিয়ে গল্প করেছি, মিলান নিয়েও একটু ছোট করে বলেছে। তো মিলান নিয়ে আবার শুরু করি। প্রথম 2টা ম্যাচ হেরে যায় লিভারকুসেন এবং লিভারপুলের বিরুদ্ধে। প্রথম ম্যাচটি লিভারপুলের বিরুদ্ধে সানসিরোতে 1-3 গোলে হেরে যায়, এবং লিভারপুলকে কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানই গোল করতে পেরেছে, এবং এই প্রথম ম্যাচেই তাদেরকে গোল করতে পেরেছে। লিভারপুল এখন পর্যন্ত আর বাকি ম্যাচে গোল খায়নি, এবং 100% উইনিং রেকর্ডই রয়ে গেছে। মিলান সেকেন্ড ম্যাচ লিভারকুসেনের কাছে, লিভারকুসেনের মাঠে 1-0 করে হারে। এইবারের চ্যাম্পিয়ন্স লিগে আমি বলবো এসি মিলান কিন্তু সেটাই সবচেয়ে সেরা খেলা দেখিয়েছে। মানে আমার পার্সোনালি সেকেন্ড হাফের খেলাটা যা দেখিয়েছে এসি মিলান, সেটা এখন পর্যন্ত ফনসেকার আন্ডারে সবচেয়ে সেরা খেলা। তারপর থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বাকি 3টা ম্যাচে কিন্তু 3টা করে গোল করে। প্রথমটা হচ্ছে ক্লাব ব্রুজের বিরুদ্ধে 3-1 গোলে জিতে, যেখানে ক্লাব ব্রুজে 10 জন নিয়ে খেলে। রিয়াল মাদ্রিদের মাঠে 3-1 গোলে হারিয়ে আসে এসি মিলান, এবং গত ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভার কাছে 3-2 গোলে জিতে। যদিও মানে স্লোভান ব্রাতিস্লাভা শেষের দিকে ভালো খেলেছে, কিন্তু তারপরও তারা আসলে শেষ রক্ষাটা পায়নি, এসি মিলান জিতে যায়। তো 3টা গোলের মধ্যে পুলিসিচ কিন্তু প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একটা করে গোল কন্ট্রিবিউশন রয়েছে। প্রথম খেলাতে প্রথম উদ্বোধনী গোলটা তারাই মানে একটি গোল করে, তো ওই গোলটা পুলিসিচ দেয়। সেকেন্ড ম্যাচে আসলে কোনো গোলই করতে পারেনি। থার্ড ম্যাচে ক্লাব ব্রুজের সাথে প্রথম গোলটা পুলিসিচ দেয়। রিয়াল মাদ্রিদের সাথে প্রথমে তার কর্নার কিকেই কিন্তু মালিক চিয়াও হেড দিয়ে গোল করে, এবং গত খেলাতেও স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধেও কিন্তু সে উদ্বোধনী গোলটা করে। সো প্রত্যেকটা খেলাতেই কিন্তু তার একটা গোল আর অ্যাসিস্ট আছে। শুধু চ্যাম্পিয়ন্স লিগে না, সিরিয়াতেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু পুলিসিচের কোনো না কোনো কন্ট্রিবিউশন রয়েছে। সে 11টা ম্যাচে টানা গোল এবং অ্যাসিস্ট করে গিয়েছে। তো মিলানের 3টা খেলা বাকি আছে, রেড স্টার বেলগ্রাদের সাথে হোম ম্যাচ, জিরোনার সাথে হোম ম্যাচ এবং ডিনামো জাগ্রেবের সাথে অ্যাওয়ে ম্যাচ আছে। রেড স্টার বেলগ্রাদ গত খেলায় কিন্তু স্টুটগার্টকে 5-1 গোলে হারিয়ে দেয়। তো তারা কিন্তু ফর্মে ফিরে, এবং এসি মিলানের সাথে তারা কিন্তু ইউরোপা লিগে খেলে, যেটা আনবিটেন থাকে। দুটো ম্যাচ ড্রতে রূপান্তরিত, এবং অ্যাওয়ে ম্যাচ রুলসে রেড স্টার বেলগ্রাদের থ্রু হয়। রেড স্টার বেলগ্রাদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইনিং একটা দল। সো তারা ফর্মে ফিরেছে। এসি মিলানের সাথে কিন্তু দুর্বল দলরা ফর্মে ফিরে, এটা কিন্তু আমরা বরাবরই দেখি। তো এই ম্যাচটা কিন্তু আসলে চমৎকার একটা ম্যাচ হবে, কিন্তু পার্সোনাল ওপিনিয়ন এসি মিলান কিন্তু এখানে জিতার সম্ভাবনাই বেশি। জিরোনা নিয়ে বলবো, যেটা জিরোনা যেহেতু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছে, তো মনে হয় না জিরোনা আসলে ফাইট দিতে পারবে, আর সানসিরোতে এসি মিলান একটা টপ রেজাল্ট নিয়ে আসবে। ডিনামো জাগ্রেবের সাথে শেষ খেলাটা থাকবে, যেটা 62 দিন পরে আজকে থেকে। তো
তো এই খেলাটা কিন্তু কিছুটা নকআউট স্টেজ হয়ে যাবে, যদিও ডিনামো জিগ্রেব এখন 23তম পজিশনে আছে 7 পয়েন্টে, কিন্তু জিগ্রেব কিন্তু ভালো কামব্যাক করতেছে এবং 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু মিলানের সাথে ভালো ফাইট দিয়েছে, যদিও মিলান দুটো ম্যাচ জিতেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু ভালো ফাইট দিয়েছিল। এবং এসি মিলান এই খেলাটা থাকবে এসি মিলান ভার্সেস ডিনামো জিগ্রেবের, যে কে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। মিলান মনে হচ্ছে সম্ভাব্য কোয়ালিফাই মোটামুটি হয়ে যাবে, তো এটা গা ছাড়াভাবে খেলবে। ডিনামো জিগ্রেবের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলা থাকবে, তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটা জিততেই হবে, এবং নেক্সট রাউন্ড কোয়ালিফাই করা মানে হচ্ছে এক্সট্রা টাকা পাওয়া। তো ডিনামো জিগ্রেব যেহেতু ছোট ক্লাব, তারা কিন্তু টাকা পাওয়ার জন্য খুব যথেষ্ট ফাইট দিবে, এবং তাদের মাঠে খেলা, সো তাদের মাঠে গিয়ে কিন্তু হারানো এসি মিলানের জন্য কষ্টকর হয়ে যাবে। তো জুভেন্টাস, তারপরে আসি, জুভেন্টাস এখন আছে মানে এই প্রথম 2টা খেলা যেভাবে তারা শুরু করেছিল, পিএসভিকে 3-1 গোলে হারায়, তারপরে লাইপজিগের বিরুদ্ধে 2-3 গোলে জিতে, তো আমার কাছে মনে ছিল যে জুভেন্টাস একটা ভালো ফাইট দিবে, কিন্তু হুট করে স্টুটগার্টের কাছে 1-0 গোলে হেরে যায়। সেই স্টুটগার্ট যে রেড স্টার বেলগ্রেডের কাছে গত ম্যাচে 5-1 গোলে হারে। তো স্টুটগার্ট কাছে হেরে যাওয়ার পরে টানা 2টা ম্যাচ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা ড্র করে, লিলের কাছে 1-1 গোলে ড্র করে অ্যাওয়েতে, এবং এস্টন ভিলার কাছেও 0-0 গোলে ড্র করে অ্যাওয়েতে। তাদের 3টা খেলা বাকি আছে, 3টা খেলা বড় বড় দলের সাথে, ম্যানচেস্টার সিটির সাথে হোম ম্যাচ, ক্লাব ব্রুজের সাথে অ্যাওয়ে ম্যাচ, বেনফিকার সাথে অ্যাওয়ে ম্যাচ। ম্যানচেস্টার সিটি 17তম পজিশনে আছে, পেপ গার্দিওলা হঠাৎ করে ফর্ম হারিয়ে ফেলেছে পেপ গার্দিওলার টিম, কিন্তু জুভেন্টাসের কাছে কিন্তু ফর্ম ফিরে আসতে পারে। এখানে কিন্তু গুরু শিষ্যর একটা খেলা হবে, পেপ গার্দিওলার আন্ডারে কিন্তু মোতা ট্রেনিং করেছে, সো মোতা কি শিষ্যকে মারতে পারবে নাকি না সেটা আসলে সময় বলে দিবে। নেক্সট ম্যাচটাই কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে খেলা, এবং ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা অবশ্যই পয়েন্ট দরকার, এবং জুভেন্টাস এবং তাদের পয়েন্ট যেহেতু মোটামুটি সমান, তো যে জিতবে ওই সিকান্দার হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সিরিয়ে ফ্যান হিসেবে আমি অবশ্যই জুভেন্টাস সাপোর্ট করবো, কিন্তু পেপ গার্দিওলার জন্য খারাপ লাগতেছে বলে পেপ গার্দিওলাকেও চাপ হচ্ছে সে খেলাটা ড্রতেই শেষ হোক। ক্লাব ব্রুজে কিন্তু ভালো খেলতেছে, ম্যাচে এখনও তারা 22তম পজিশনে আছে 7 পয়েন্টে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভালো করতেছে। মিলানের সাথে কিন্তু তারা ভালো ফাইট দিয়েছিল, কিন্তু 3-1 গোলে আনফর্চুনেটলি হেরে যায় এক্সপিরিয়েন্সের কারণে। ক্লাব ব্রুজে খুবই ইয়াং একটা দল, সো জুভেন্টাসের বিরুদ্ধে যখন খেলবে হয়তোবা ততক্ষণে ক্লাব ব্রুজের অবস্থাটা নিশ্চিন্ত হয়ে যাবে যে তারা আসলে নেক্সট রাউন্ডে যেতে পারবে না, সো তারা রিল্যাক্সলি খেলবে, এবং সেটা জুভেন্টাসের জন্য একটা কাল হয়ে দাঁড়াতেও পারে। লাস্ট খেলাটা বেনফিকার সাথে, যারা 14তম পজিশনে আছে 9 পয়েন্ট নিয়ে, এবং যথেষ্ট সম্ভাবনা আছে এটা একটা নকআউট পর্যায়ে চলে যাবে, কারণ কি যে জিতবে সে নেক্সট রাউন্ডে যেতে পারবে, যে হারবে সে হয়তো বা কোয়ালিফাই করতে পারবে না, গ্রুপ পর্যায় থেকে বা ইউরোপ থেকে বাদ পড়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট খেলা হবে, জুভেন্টাস ভার্সেস বেনফিকা। তারপরে চলে যায় বোলোনিয়া। তো বোলোনিয়া হিসেবে যেটা বলবো, বোলোনিয়া থেকে থিয়াগো মোতা চলে গিয়েছে জুভেন্টাসে, জার্কজি চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডে, ক্যালাফিওরি চলে গেছে আর্সেনালে। চ্যাম্পিয়ন্স লিগ আসলে আসছে দেখছে খেলছে, এই এরকম একটা হওয়ার সম্ভাবনাই ছিল। এবং বোলোনিয়া কিন্তু এবারে ইতালিয়ান 5টা দলের মধ্যে সবচেয়ে টাফেস্ট ফিকচার ছিল বোলোনিয়ার, তো সেই হিসেবে বোলোনিয়া আমি মনে করবো আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে খুবই ভালো খেলেছে। আপনি জাস্ট চিন্তা করেন, প্রথম 5টা খেলা হয়েছে, সেই 5টা টিমের নাম আগে বলিনি, শাখতার দোনেৎস্ক, লিভারপুল, অ্যাস্টন ভিলা, মোনাকো, লিলে, এবং যে 3টা দল বাকি রয়েছে সেটা হচ্ছে বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং লিসবন। তো আপনারাই জাস্ট চিন্তা করেন বোলোনিয়া যেই লেভেলের একটা ক্লাব, তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছে, তো এইসব দলের বিরুদ্ধে তারা খেলছে। তো বোলোনিয়া কিন্তু তুলনামূলক অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তারা 5টা ম্যাচে কিন্তু কোনোটা জিতে নাই, মাত্র একটি ড্র করেছে, শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে 0-0 গোলে ড্র। কিন্তু আপনি জাস্ট ইমাজিন করেন, এসি মিলান যেখানে 8টা গোল কনসিড করে, জুভেন্টাস যেখানে 5টা গোল কনসিড করে, বোলোনিয়া কিন্তু মাত্র 7টি গোল কনসিড করে। গত খেলার আগ পর্যন্ত কিন্তু তারা কোনো গোল দিতে পারে নাই, যদি গোল দিতে পারতো হয়তো বা তাদের ফলাফলটা একটু ডিফারেন্ট হতে পারতো। আপনি চিন্তা করেন, শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে 0-0 গোলে ড্র, তারপরে লিভারপুলের মাঠে গিয়ে 2-0 গোলে মাত্র হেরে এসেছে, অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে 2-0 গোলে হেরে এসেছে, নিজেদের মাঠে এএস মোনাকোর কাছে 1-0 গোলে হারে। এএস মোনাকো নিয়ে অনেকবারই বলেছি যে বার্সাকে হারায়, সো এএস মোনাকো এখন আছেও টপ পজিশনগুলোর মধ্যে একটায়। আর লিলে যে 2 মাদ্রিদের ক্লাবকে হারায়, সে 2-1 গোলে বোলোনিয়াকে হারায়। তো বাকি আছে 3টা ম্যাচ, বেনফিকা যে 14তম পজিশনে, জুভেন্টাসের সাথে খেলা বাকি আছে, বরুসিয়া ডর্টমুন্ড যে এখন টপ 4-এ আছে, এবং স্পোর্টিং সিপি গত খেলাতে তারা 2nd পজিশনে ছিল, এখন যদিও তারা 10th পজিশনে চলে গিয়েছে, কিন্তু এই 3টা টিমের সাথেও তাদের খেলা পড়েছে। সো বোলোনিয়া আমার প্রেক্ষাপট অনুসারে, মানে আমি যতটুকু দেখছি সেই অনুসারে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো খেলেছে, কারণ কি 3টা গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে গিয়েছে, ইতালিয়ানও এসেছে, তার খেলার ধরন এখন
একটু ডিফারেন্ট আগে সো ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে এবং ডিফারেন্ট নতুন নতুন প্লেয়ার এসে কিন্তু বলোনিয়াতে সেটেল হতে পারতেছে না। লিগে তারা 8 পজিশনে আছে এবং এখানেও কিন্তু মাত্র 7টি গোল খেয়েছে। আমি বলবো যে ইতালিয়ানও যথেষ্ট ভালো কাজ করেছে। নতুন দল, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা বলোনিয়া 33তম পজিশনে, এটাই স্বাভাবিক, কিন্তু এত বড় বড় টিমের বিরুদ্ধে খেলে কিন্তু তারা কিন্তু ভালো করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাজ এ সিরিয়া ফ্যান আমি এক্সপেক্ট করবো নেক্সট 3টা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট 2টা ম্যাচ জিতুক। যদি 3টা ম্যাচ জিততে পারে তাহলে খুবই চমৎকার একটা রেজাল্ট। 10 পয়েন্ট এসে পড়বে। 10 পয়েন্ট এসে পড়লে কিন্তু তারা মোটামুটি 24তম পজিশনে থাকার সম্ভাবনা থাকবে। তারপরও বলবো বোলোনিয়া আসল কথা আসছে, খেলতেছে, যেরকম খেলতেছে যথেষ্ট ভালো। জিরোনার মতো, জিরোনা কিন্তু খুবই শক্তিশালী দল, তাদের থেকে তেমন একটা প্লেয়ার বিক্রি না হলেও তারা কিন্তু হারিয়ে গিয়েছে বলা যায়। সেই জায়গায় পিএসজির মতো একটা হাই প্রোফাইল দল, তারাও কিন্তু 25তম পজিশনে রয়েছে। তো বলোনিয়া 33তম পজিশনে থাকাটা আমি বলবো যে যথেষ্ট ভালো একটা সংবাদ। এবং বলোনিয়া এইবারে যে যা খেলেছে এই মৌসুমে হয়তোবা তারা কিছু করে দেখাতে না পারলো, আগামী মৌসুমে কিন্তু বলোনিয়ার কাছে যথেষ্ট ভালো চান্স আছে। তারা কিন্তু দলটাকে বিল্ড আপ করতেছে স্লোলি। তো এই গেল ইতালিয়ান দল নিয়ে, 5টা দল নিয়ে গল্প। এতক্ষণ ধরে আপনারা সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আগের ভিডিও এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিক, আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব, অথবা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনাদেরকে কষ্ট দিলাম, তো এখানেই আমি রাখি। আসসালামু আলাইকুম।